ও মাই গড! দেখেন কি মারাত্মক একটা তথ্য সামনে আসছে। সেটা হচ্ছে ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। বনানী থেকে তুলে নেওয়া হয় র‍্যাব-১ সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। চিন্তা করেন কত বছর আগে প্রথম ইলিয়াস আলীকে দিয়ে এই গুমের ঘটনা শুরু করে হাসিনা সরকার। আজকে তারই ধারাবাহিকতায় দেখেন বিএনপি কিন্তু তার কমিটমেন্ট থেকে সরে যায়নি। এর মধ্যে বিএনপির যেই চেয়ারপারসন লম্বা সময় ধরে ছিলেন, আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রয়াত হয়েছেন। তার ছেলে তারেক রহমান এখন ক্ষমতায়। কিন্তু বিএনপি ভুলে যায়নি সেই শেখ হাসিনার আমলে গুম খুনের কাহিনীগুলো। এখন এক এক করে কিন্তু সেই সময়ের লোকগুলোকে ধরা হচ্ছে যে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, কারা করছে, কিভাবে হয়েছে, সেগুলি এখন বের করার জন্য এই সব বড় বড় রাঘব বোয়ালদেরকে এখন ধরা হচ্ছে। সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ইলিয়াস আলীর স্ত্রী লুনা, তিনিও কিন্তু সংসদে দাবি করেছেন তার মানে স্বামীর যে রহস্য উন্মোচনের জন্য। তো এটা বক্তৃতার ব্যাপার না বা আহ্বানের ব্যাপার না। তারেক রহমান মনে করে যে এটা তার এবং তার দলের এটা নৈতিক দায়িত্ব যে এই গুম খুনের বিষয়গুলো এখন সামনে নিয়ে আসা। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী গুম নিয়ে প্রশ্ন করা হলে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে দায় চাপাচ্ছেন অন্যদের উপর। তবে তিনি বিএনপি নেতাকে গুম নেপথ্যে এবং কারা জড়িত এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন তদন্ত সংশ্লিষ্টদের। ডিবি তার কোনো দেয়া তথ্য যাচাই বাছাই করছে। শেখ মামুন খালেদ গোয়েন্দাদের জানিয়েছেন গুম করার সংকেত আগেই দেয়া হয়েছিল। ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ এবং পার্শ্ববর্তী একটি দেশের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। দেখেন, তার মানে এখানে ভারতের ইশারা ইঙ্গিত আছে। এই বাঁধ এবং চুক্তি ওই দেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইলিয়াস আলী এর বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন। এরপরই সরকারের রোষানলে পড়ে। তাই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে ইলিয়াস আলীকে সরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা তৎকালীন ডিজিএফআই প্রধান এবং র্যাবের মহাপরিচালককে গুমের মিশন বাস্তবায়ন করার নির্দেশ দেন। গুমের পুরো প্রক্রিয়া রেকি এবং বাস্তবায়ন করে র‍্যাব-1, আর র‍্যাবকে সহযোগিতা করে ডিজিএফআই কিছু কর্মকর্তা। সবচেয়ে বড় ভূমিকা এবং ইলিয়াস আলী গুম মিশনের নেতৃত্ব দেন মেজর জেনারেল জিয়াউল হাসান। জিয়াউল হাসান কিন্তু সহসায় ছাড় পাবে না, কারণ সে অনেকগুলি ঘটনার সাথে যুক্ত। শেখ হাসিনার ঘটনার আগে পরে জিয়াউলের সঙ্গে একাধিকবার কথা বলেন। সব প্রস্তুতি শেষ হওয়ার পর 2012 সালের 17 এপ্রিল ইলিয়াস আলী এবং তার ব্যক্তিগত গাড়ি চালককে বনানী থেকে গুম করে নেওয়া হয় র‍্যাব-1 দপ্তরে। সেখানে ইলিয়াসকে রেখে জিজ্ঞাসাবাদ করে মারধর করা হয়। গোয়েন্দাদের সূত্র বলছে, তুলে নেওয়ার পর 17 থেকে 20 এপ্রিলের কোনো এক রাতে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে লাশ ফেলে দেওয়া হয়। অন্যদিকে গুম হওয়া স্বামীর সন্ধান চেয়ে 21 এপ্রিল ইলিয়াসপন্থী সন্তানদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। পরে শেখ হাসিনা জিয়াউল হাসানকে ফোন দিলে ইলিয়াস আলীকে চূড়ান্ত গুম করার ইঙ্গিত দেন ওই কর্মকর্তা। চিন্তা করেন। এদিকে সরকারের নির্দেশনায় ইলিয়াস আলীকে গুম করা নিয়ে নড়েচড়ে বসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের 7 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তারা। আদালত আবার তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে মামুন খালেদ জানান, ইলিয়াস আলীকে গুম করার জন্য কাজ করে ডিজিএফআই এবং র‍্যাবের একটা বিশেষ টিম। তাদের আগে থেকেই ব্রিফ করে তৈরি করা হয়েছিল। সার্বিকভাবে দিক নির্দেশনা মামুন খালেদ নিজেই দিয়েছিলেন। ইলিয়াস আলীর এই গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর গুমের সঙ্গে জড়িত র‍্যাব এবং ডিজিএফআই সকল সদস্যদেরকে নজরদারি করা হচ্ছে এবং অনেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে, যদিও তাদের কেউ কেউ দেশ ত্যাগ করেছেন, কেউ আগেই গা ঢাকা দিয়েছেন, কেউ অবসরে গেছেন, অনেকেই এখনো চাকরিতে বহাল তবিয়তে আছেন। মামুন খালেদ জানিয়েছেন, ইলিয়াস আলী গুম মিশনে ডিজিএফআই কর্মরত 2 জন মেজর প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল। আর ইলিয়াস গুমের বিষয়ে অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর শীর্ষ পদাধিকারীরা অবগত ছিলেন। গুমের শিকার ইলিয়াস আলীর সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বেঁচে আছেন নাকি তাকে মারা হয়েছে এমন প্রশ্ন 14 বছর ধরে ঘুরপাক খাচ্ছে তার কর্মী সমর্থক এবং তার পরিবারের সদস্যদের মধ্যে। যাই হোক, এখন যেটা বোঝা যাচ্ছে যে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনার রাতে সন্ধ্যার পর দলীয় নেতা কর্মীদের নিয়ে ইলিয়াস আলী তৎকালীন শেরাটন হোটেল বর্তমান ইন্টারকন্টিনেন্টালে বসে মিটিং করছিলেন। রাত 11টার দিকে তিনি নেতা কর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। তখন থেকে তাকে অনুসরণ করছিল জিয়াউল আহসানের গুম স্কোয়াডের এক সদস্য। তিনি একটু পর ইলিয়াস আলীর গাড়ির অবস্থান জিয়াকে জানিয়ে দেন। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করে জিয়ার টিম। মহাখালী থেকে বনানী 2 নম্বর সড়কে যাওয়ার পর গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। তারপর সেখান থেকে নেওয়া হয় র্যাব 1 সদর দপ্তরে। মানে কাহিনীটা খুব মর্মান্তিক, এবং এই কাহিনীটা যদি উদ্ঘাটিত হয় তাহলে কিন্তু অন্তত মানে আমি বারবার বলি, শেখ হাসিনার কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতি ইতিহাস খতম। কারণ অনেকগুলো গুমের ঘটনা যেগুলি তিনি জানেন না ঘটে গেছে, এটা হবার কথা না। বরং সে তার রেহেনার জামাই, ওই জেনারেল যিনি ছিলেন তার সামরিক উপদেষ্টা জেনারেল তারেক, এরা সবাই কোনো না কোনো ভাবে জানে অনেকগুলো গুমের ঘটনা। তার মধ্যে ইলিয়াস আলী, চৌধুরী আলম এগুলি আলোচিত। এগুলি উদ্ঘাটিত হওয়ার পর আর যাই হোক না কেন, আওয়ামী লীগের এই নেতৃত্ব বাংলাদেশে ফিরে আসা, রাজনীতি করা, এটা সম্ভবত আর সম্ভব হবে না।